অনেকে তো সন্দেহ করছে যে ইসরায়েলের নেতানিয়াহু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ধরনের ওয়ার প্লট খুলেছে কিনা। তো সেই জায়গা থেকে ইসরায়েলের অ্যাটাকটাকে আমার কাছে মনে হচ্ছে এটা হুট করে হঠাৎ করে কোনো অ্যাটাক না, এটা অনেক দিনের পরিকল্পনা। এবং ইরানের এই যোদ্ধা জাতির ইতিহাস তো নতুন না, সুতরাং ইরানকে অ্যাটাক করলেই ইরান যে বসে থাকবে, ইরান যে মুখ বুজে সহ্য করবে, বিষয়টা কিন্তু তা না। তাদের প্রধান টার্গেট কিন্তু ইরান, এবং এর কারণ একটাই যে তারা মনে করে যে ইরান হচ্ছে উচ্চকণ্ঠ, ইরান হচ্ছে সোচ্চার কণ্ঠ, এবং কোনো কারণে যদি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায়, ইরান তো আর প্যালেস্টাইনের মতো না যে সে সব কিছু সহ্য করে যাবে। ইরান এটা সমুচিত জবাব দিবে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইরান রেডিওর মুখোমুখি অনুষ্ঠান থেকে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের অতিথি সাবেক ছাত্রনেতা, বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ইরান রেডিওকে আজকে প্রথম আপনাদের মুখোমুখি হলাম। আমরা আজকের এই অনুষ্ঠানে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে সেটি নিয়ে আমরা কথা বলবো। বিশেষত আপনি জানেন, গেল কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক সংঘর্ষ, যদি বলি যুদ্ধ তৈরি হয়েছে। দুদেশই পাল্টাপাল্টি হামলা করছে, ক্ষেপণাস্ত্র হামলা করছে। আমরা যদি বলি যে এক ধরনের হঠাৎ করেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগজনক। শুধু এই হামলা এবং এই উদ্বেগ তো শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু বিশ্ব শান্তি তথা পুরো মুসলিম বিশ্ব ভার্সেস আদার্স, এটা কিন্তু ছড়িয়ে পড়ার একটা বিরাট সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ দিয়ে ইসরায়েল যে হামলাটা করেছে, বা এর মধ্যে আমেরিকার সাথে ইরানের কিন্তু একটা আলোচনা চলছিল। সে আলোচনাটা ছিল যে পারমাণবিক কর্মসূচি যেগুলো ইরান পরিচালনা করছে, ইরান বলছে যে আমরা এটা কোনো সামরিক ক্ষেত্রে না, এটা আমাদের নানা গবেষণা, চিকিৎসা, নানা উন্নয়নের কার্যক্রমের জন্য আমরা সেটা করেছি। তো আমাদের দেশেও তো আমরা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছি, এটা বিদ্যুতের জন্য করা হয়েছে, এটা কোনো সামরিক। একটি আন্তর্জাতিক আইনও আছে যে বেসামরিক কার্যক্রমের জন্য যে কোনো দেশ চাইলে পারমাণবিক। অবশ্যই সেটা আমরা পয়জন কিনি না, পয়জন কিনি তো খাওয়ার জন্য না, পয়জন তো নানা বিষ ব্যবহার আমাদের লাগে। ঠিক তেমনিভাবে ইউরেনিয়াম বা অন্যান্য ধাতু যেগুলো আছে খুবই মূল্যবান বা খুবই সেন্সিটিভ, এগুলো তো অন্যান্য কাজেও লাগে। তো ইরান যেটা বারবার বলছিল যে সে কোনো পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সেটা করছে না। তো আমেরিকার সাথে এটা নিয়ে তার একটা আলোচনা চলছিল। কিন্তু এখন অনেকে সন্দেহ করছে যে এই আলোচনার নামে কালক্ষেপণ করে আপনার ইসরায়েল কি একটা বিরাট হামলার ক্ষেত্র প্রস্তুত করলো কিনা। এবং এখানে শুধু ইসরায়েল ইরানের ব্যাপারটা তো না, এর আগে ধরেন গাজাকে কি অন্যায়ভাবে, অনৈতিকভাবে, বিভৎসভাবে, নৃশংসভাবে গাজাকে একেবারেই আমার কাছে মনে হয় যে অস্তিত্বহীন করে দেওয়ার কাজটা করেছে ইসরায়েল। ইরান যেহেতু সবসময় গাজা বা প্যালেস্টাইন ইস্যুতে সবসময় সহমর্মী, শুধু তো প্যালেস্টাইন না, ইরানকে আমরা দেখেছি সারা বিশ্বের, সিরিয়া, সারা বিশ্বের মুসলমানদের নানা বিষয়ে ইরান ইনভলভ, বা ইরান সবসময় সোচ্চার কথা বলে। আমাদের এই যে রোহিঙ্গা ইস্যুতেও ইরানকে আমরা সবসময় দেখেছি তারা সোচ্চার। আপনার ইয়েমেনে, তারপরে আরও বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, সব জায়গায় ইরানকে মনে করা হয় যে সে মুসলিম বিশ্বের একটা শক্তিশালী অবস্থানে আছে ইরান। তো ফলে ইরানকে কিন্তু সবসময় একটা চেষ্টা করা হয় যে কীভাবে ইরানকে তো এমনিতে একটা অবরোধ দিয়ে একেবারেই তো তার অর্থনীতিকে একেবারে পঙ্গু করে ফেলার একটা দীর্ঘ প্রয়াস রয়েছে। তো সেই জায়গা থেকে ইসরায়েলের অ্যাটাকটাকে আমার কাছে মনে হচ্ছে এটা হুট করে হঠাৎ করে কোনো অ্যাটাক না, এটা অনেক দিনের পরিকল্পনা। এবং যেভাবে টার্গেট কিলিং করে ইরানের একেবারে সম্মুখ সারির নেতাদেরকে বা লিডারদেরকে কিল করা হয়েছে, এটা অত্যন্ত ভয়াবহ পরিকল্পনার অংশ। এবং ইসরায়েল এটা দীর্ঘদিনের ছক ফাঁদ পেতে এটা করেছে। তো এখন কথা হচ্ছে যে এখানেই তো শেষ না, কারণ ইরানের এই যোদ্ধা জাতির ইতিহাস তো নতুন না। সুতরাং ইরানকে অ্যাটাক করলেই ইরান যে বসে থাকবে, ইরান যে চুপ মুখ বুজে সহ্য করবে, বিষয়টা কিন্তু তা না। সুতরাং এটার একটা বিরাট কনসিকুয়েন্স আমার কাছে মনে হচ্ছে যে যেটা হবে, এবং এটা ছড়িয়ে পড়তে পারে। আপনি যেটা বলছিলেন যে আসলে আমরাও জানি, আমরাও দেখেছি গণমাধ্যমে, গেল 2 মাস ধরে কিন্তু
আমেরিকার সাথে ইরানের দফায় দফায় কিন্তু বৈঠক হয়েছে এই পরমাণু নিরস্ত্রীকরণ যে চুক্তির ব্যাপারটা নিয়ে। তো আন্তর্জাতিক বিশ্লেষকরাও কিন্তু বলছেন যে ইরানকে একদম অন্ধকারে রেখে এটা একটা আমেরিকা পরিকল্পনা করে ছকেই ইরানকে হামলা করেছে ইসরায়েল। আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে এই আমেরিকা এবং ইসরায়েলের ভয়টা আসলে কোথায়? কেন তারা ইরানকে এত থ্রেটেন মনে করছে? না, এটা তো খুবই স্বাভাবিক। ভয়টা কোথায়? সেটা হচ্ছে যে যেহেতু ইরান প্রথম থেকেই প্রতিবাদী, ইরান মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবচাইতে সোচ্চার একটা কণ্ঠস্বর, এবং এটা তো আপনারা জানেন বা আমরা সবাই জানি যে আমেরিকাকে বলা হয় তারা মানবাধিকার, তারা বিশ্ব শান্তির কথা বলেন, কিন্তু তাদের এই মানবাধিকার তো এক চক্ষুওয়ালা মানবাধিকার। মুসলমানদের ক্ষেত্রে যখন আসে তখন দেখা যায় যে তাদের মানবাধিকার সেখানে নাই। এবং আপনি তো জানেন ইরাকে যে অ্যাটাক করা হয়েছে, ইরাকে প্রাণঘাতী অস্ত্রের বিরুদ্ধে, কিন্তু পরে তো দেখা গেল যে সেটা সম্পূর্ণ ভুয়া, অসত্য তথ্যের উপর দিয়ে, মিথ্যা প্রপাগান্ডার উপর দিয়ে তারা সেটা করেছে। কিন্তু তার আগে তো ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সেজন্য এই ধরনের প্রচুর ঘটনা আমরা জানি। ইভেন আপনি দেখেন আফগানিস্তানে যেটা হয়েছে, এখন তালেবানদের সাথে আমেরিকার একটা কিন্তু নেগোসিয়েশন, আলোচনা শুরু হয়েছে। আমেরিকা ওয়ার অন টেররের কথা বলে সারা পৃথিবীতে মানে উদীয়মান মুসলিম পলিটিক্যাল ইয়েগুলোকে তারা ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। এখন কিন্তু আমেরিকা সেখান থেকে সরে আসার আভাস দিচ্ছে। তো এখন সব জায়গায় আমি যেটা বলেছি যে তারা ইরানকে টার্গেট করেছে, এই জন্য আপনার ইরানের যদি কারো ট্রাভেল হিস্ট্রি থাকে তাদেরকে তো আমেরিকা এন্ট্রান্সই দেয় না। তো এই জায়গা থেকে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে বন্ধুত্ব সংযোগ, সেটা কিন্তু আপনার তাদের প্রধান টার্গেট কিন্তু ইরান। এবং এর কারণ একটাই, যে তারা মনে করে যে ইরান হচ্ছে উচ্চকণ্ঠ, ইরান হচ্ছে সোচ্চার কণ্ঠ, এবং কোনো কারণে যদি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায়, এদিকে পাকিস্তানকে তারা কাউন্ট করে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, তুরস্ক একটা উদীয়মান ন্যাটোর শক্তি আকারে তুরস্ককে তারা কাউন্ট করে, কিন্তু ইরানকে তারা সবচেয়ে বেশি ভয় পায় এজন্য যে শত বঞ্চনা, লাঞ্ছনা, যুদ্ধ, বিগ্রহের পরও ইরান কিন্তু এই অর্থনৈতিক অবরোধের কারণেও ইরান কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় হচ্ছে ইরানের যে ন্যাচারাল রিসোর্স আছে, এবং জাতি হিসেবে তারা যে দীক্ষায় সমৃদ্ধ, এবং তারা কিন্তু কখনো মাথা নত করে নাই, মাথা হেট করে নাই। তো এই কারণেই কিন্তু ইরানের শক্তিটাকে, ইরানকে নিস্তেজ করে দেওয়া, ধ্বংস করে দেওয়ার জন্য তারা সেই চেষ্টাটা করছে। আমি শুধু এই জায়গাটাই দেখি যে এই যে আমি ইরানের ফেলিউর যেটা দেখি, যে ইরানের কাছে আমাদের যে বিরাট একটা প্রত্যাশা, যে তারা এত দিন ধরে এই স্ট্রাগলটা তারা করছে, কিন্তু তাদের গোয়েন্দা ব্যর্থতা কেন, কিভাবে হলো, এত বড় একটা হলো। এর আগে দেখা গেলো ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। এবার আমরা দেখলাম যে একেবারে ইরানের বুকের মধ্যে ঢুকে গিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং এত বড় একটা ছক একদিনে তো করা হয় নাই। তো এই জায়গাটায় আমি মনে করি যে এটা মানে ইরানেরও এটা একটা বিরাট নড়ে চড়ে বসার মতো একটা বিষয়, যে এইটা কিভাবে সম্ভব হলো। ফলে এটা শুধু ইরানের জন্য না, অন্যান্য সকলের জন্য এটা একটা শিক্ষা, যে আমাদেরকে গোয়েন্দা বৃত্তি, পাশ্চাত্যের নানা ষড়যন্ত্র, তাদের এই ভয়াবহ নৃশংসতা, সব কিছুর ব্যাপারে আমাদেরকে আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে। বলা হয় বিশ্ব শান্তির জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি, আপনি বলছিলেন একটু আগে, পশ্চিমারা, আমেরিকা, অন্যান্য দেশগুলো মানবতার জন্য কথা বলেন, কিন্তু এখানে যে হামলা হয়েছে, হতাহতের ঘটনা ঘটছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা হামলা করছে, বিদেশিরা, পশ্চিমারা একেবারেই চুপ, জাতিসংঘ সেভাবে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এই বিষয়টিকে আপনি আসলে কীভাবে দেখেন? না, জাতিসংঘের মানে এই জায়গাটা তো খুবই প্রশ্নবিদ্ধ, এবং জাতিসংঘকে তো বলা হয় যে সে অ্যাকচুয়ালি পশ্চিমাদের স্বার্থই বেশি সংরক্ষণ করে, রক্ষা কবচের মতো কাজ করে। এই যে আপনি প্যালেস্টাইনে এত বড় গণহত্যা হলো, জাতিসংঘ কি কোনো নিষেধাজ্ঞা দিয়েছে? জাতিসংঘ কি মানে ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত কার্যকর কোনো অবস্থান নিতে পেরেছে, বা নেয়ার তাদের কোনো লক্ষ্য আছে বলে কি মনে হয়? তা তো না। সুতরাং এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, যে অনবরত এই ধরনের কাজ চললে জাতিসংঘের উপর কিন্তু মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, এবং জাতিসংঘ অকার্যকর একটা প্রতিষ্ঠানে পরিণত হবে। এই জায়গা থেকে আমরা যেটা মনে করি, জাতিসংঘকে আপনি দেখেন, তারপরও এখানে একটা আশার দিক যেটা, সেটা হচ্ছে গত বছর আপনি দেখেছেন যে আমেরিকায় কিন্তু প্যালেস্টাইনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে বৃহত্তম প্রতিবাদ হয়েছে, এবং
এর আগের যেই আপনার ডেমোক্রেটদের বিরুদ্ধে যে সেখানে যে একটা ভোট বিপ্লব হয়েছে, সেটাও কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে হয়েছে। এবং সামনে যদি কোনো ইন্টারিম ইলেকশন হয়, তাহলে আপনি দেখবেন যে এই বর্তমান আপনার ট্রাম্প সরকারের একটা ভয়াবহ পতন ঘটবে। কারণ বিশ্ব মানবতা কিন্তু এই যুদ্ধের জায়গাটাকে খুব হেট করছে এবং এই নৃশংসতাকে পছন্দ করছে না। ফলে আমি যেটা দেখি যে জাতিসংঘের বিরুদ্ধেও এখন বা জাতিসংঘের ব্যাপারেও এখন সারা বিশ্ব থেকে কথা বলা একটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এবং আমরা মনে করি যে এটা আজ হোক কাল হোক, এখন যেহেতু আস্তে আস্তে এই জিনিসগুলো সবার মধ্যে ছড়াচ্ছে, আজ হোক কাল হোক কিন্তু এটা একটা বিকল্প একটা জোট, বিকল্প একটা ভয়েস পৃথিবীর সব জায়গায় হবে। শুধু সেটা মুসলিম বিশ্বে হবে তা না, সেটা ওদের ভেতর থেকেও এটা হবে। এবং অনেকে তো সন্দেহ করছে যে ইসরায়েলের নেতানিয়াহু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ধরনের মানে ওয়ার প্লট খুলেছে কিনা, এবং ওয়ারের মধ্যেই সে তার রেজিমটাকে সে বারবার কন্টিনিউ করছে। এটা আমরা আমেরিকান পলিসি আকারেও দেখেছি, সবসময় তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কোনো না কোনো যুদ্ধ বাঁধিয়ে দেয়। এগুলো খুব মানবতা বিরোধী অপরাধ, এগুলো জঘন্য মানে মানবতা বিধ্বংসী মানে অপকর্ম। তো এই সমস্ত ব্যাপারে আমি মনে করি আরও বেশি উচ্চকণ্ঠ আমাদের হওয়া দরকার। জাতিসংঘকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় আরব লীগ বা আমাদের ওআইসি যেগুলো আছে, সেগুলোকে আমি মনে করি যে আরও বেশি ভোকাল হতে হবে, কার্যকর করতে হবে, তাহলে কিছুটা সুফল আসতে পারে। আমরা দেখলাম ইসরায়েলের হামলায় ইরানের কিন্তু অপূরণীয় ক্ষতি হয়েছে। সেখানে সামরিক উচ্চপদস্থ কমান্ডাররা নিহত হয়েছেন। অন্যদিকে আমরা দেখলাম এই হামলার পাল্টা ইরানও জবাব দিয়েছে, সমুচিত জবাব দিয়েছে। অনেকেই বলছেন তেল আবিবের কিছু কিছু জায়গা দৃশ্যত গাজার মতোই অবস্থা হয়েছে। ইরান যে কন্টিনিউয়াস ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? না, প্রথমত ইন প্রিন্সিপাল আমি মনে করি যে কোনো বেসামরিক হামলা যেখানে সাধারণ মানুষ বসবাস করছে, সেখানে এই যুদ্ধের সময় তাদের উপর অ্যাটাক করা এটা মানবতা বিরোধী অপরাধ বা এটা কোনোভাবেই কাম্য না। সেটা যদি ইরানের সাধারণ মানুষের গায়ে আঘাত লাগে এবং একইভাবে যদি ইসরায়েলেও লাগে, আমরা সে কারণে শিশু এবং নারীদের মৃত্যু সবসময় এটা বিভৎসতা। কোনো হসপিটালে কেউ আহত হলে, স্কুলে গিয়ে যদি কখনো বোম পড়ে, সেটা আপনার ইসরায়েলে পড়ুক আর ইরানে পড়ুক, সেটা আমরা কখনোই কেউ সাপোর্ট করতে পারি না এবং এটা বিশ্ব সমর্থন আপনি কখনো পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আমার উপর হামলা করবেন, আমি কি বসে থাকব? আমি কি ধৈর্য ধরবো? বা আমি কি এটা নিয়ে মানে মানুষের দরবারে দরবারে আহাজারি করব? কারণ এটা বিশ্ব স্বীকৃত পন্থা যে আপনাকে যদি কেউ অন্যায়ভাবে আঘাত করে, আপনিও সেটার পাল্টার প্রতিশোধ নিতে পারেন। তো সেই জন্য আমি যেটা মনে করি, ইরান যে পাল্টা অ্যাটাকটা করেছে, সে জায়গায় ইরানেরও সমুচিত জবাব এবং ইসরায়েলের যে সমস্ত সামরিক স্থাপনা আছে সেইটা কিন্তু একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। একদিকে হুতিরা এটার জবাব দিচ্ছে, ইসরায়েলে কেউ কিন্তু কখনো হামলা করার সাহস পায়নি। এটা একটা ইতিহাস হয়ে গেল। না, আমি তো সেটা বলেছি যে কোনো কিছু কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে তার একটা মানে চূড়ান্ত পরিণতি আছে। আমরা কিন্তু একটা আগাম বিষয় জানি যে ইসরায়েলের একটা করুণ পরিণতি ইতিহাসে একটা আগাম বাণী হিসাবে আছে, কিন্তু এটা কি তার পদধ্বনি কিনা বা সেটা তার সূচনা কিনা, সেটাও হতে পারে। সেজন্য ইসরায়েল যে অন্যায়টা গাজায় করেছে, এবং এটা অন্যায় না, এটা মানে অপরাধের চূড়ান্ত সীমা। এবং পরপরে সে যেহেতু ইরানের দিকে হাত বাড়িয়েছে, তো ইরান তো আর প্যালেস্টাইনের মতো না যে সে সব কিছু সহ্য করে যাবে। ইরান এটা সমুচিত জবাব দিবে। এবং কিন্তু আমরা যেটা মনে করি যে এই যুদ্ধের তো সমাধান কি? পৃথিবীর যুদ্ধের পরিণতি ধ্বংস এবং মানে অশান্তি ছাড়া কখনো যুদ্ধ নতুন কিছু বয়ে আনে নাই। এবং যুদ্ধের পরিণতি বা শেষ কিন্তু সবসময় সমঝোতার মাধ্যমে হয়েছে। কিন্তু এখানে আমি সমঝোতাটা কি হবে? এখানে যে অপূরণীয় ক্ষতি ইরানের হয়েছে, ইরানের যেই লিডারশিপের উপর তারা আঘাত করেছে, এটার সমুচিত ক্ষতি যদি ইসরায়েলের না হয়, সে পর্যন্ত তো যুদ্ধ বন্ধ হবে না, সে পর্যন্ত তো আপনি ইরানকে থামাতে পারবেন না। সুতরাং এই জায়গাটায় আমরা খুবই শঙ্কিত যে এটা কোন জায়গায় গিয়ে এটা শেষ হয় এবং এর জন্য বেসামরিক কত পরিমাণ লোক ক্ষতিগ্রস্ত হয় তার আমরা এখনও ধারণা করতে পারছি না। তো আবারও আমি সেটা বলছি যে জাতিসংঘেরই এখানে বিষয়টাকে হস্তক্ষেপ করা উচিত এবং যে কোনোভাবে হোক একটা যুদ্ধবিরতি প্রস্তাব বা এই জায়গাটা একটা সমঝোতার জায়গায় আসা। এবং ইরান যে কথাটা বলেছে যে আমরা এখানে পারমাণবিক
যে চর্চাটা বা আমাদের এখানে যে ব্যবস্থাগুলো হচ্ছে সেটা একটা মানে নন মিলিটারি মানে প্র্যাকটিস, এবং এই অধিকারটা ইরানের দেওয়া উচিত, ইরানকে রাখতে দেওয়া উচিত। আজকে যেটা আমরা দেখেছি, আজকেও কিন্তু পেজিশকিয়ান ঘোষণা দিয়েছেন যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে কর্মসূচি সেটা কিন্তু তারা অব্যাহত রাখবেন। আপনি বলছিলেন যে ইরান গাজা কিংবা ফিলিস্তিনে যেভাবে সাপোর্ট দিয়েছে আমরা দেখেছি, সে অর্থে অন্যান্য আরব দেশগুলো কিন্তু ফিলিস্তিন কিংবা গাজার পাশে এসে দাঁড়ায়নি। ইরানের এই সংকটময় সময়ে আমরা যদি দেখি, ইসরায়েলের পাশে কিন্তু আমেরিকা, যুক্তরাজ্য, অন্যান্য দেশগুলো কিন্তু দাঁড়িয়েছে এবং তাদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে। আপনি কি মনে করেন যে আরব দেশগুলো আরও কঠিন ভূমিকা কিংবা ইরানের পাশে এসে দাঁড়ানো উচিত এই বিষয়টা সমাধান করার জন্য কিংবা ইরানকে সাপোর্ট দেওয়ার জন্য? না, শুধু আরব দেশ কেন, আমি তো মনে করি সারা বিশ্বের সন্ত্রাস বিরোধী, মানবতা বিরোধী হয়ে যে সমস্ত রাষ্ট্র বা যে সমস্ত জনগণ আছে সবারই ইরানের পাশে দাঁড়ানো উচিত। কারণ আপনি শুধু আরব দেশগুলোর কথা বলবেন কেন, আমি তো মনে করি ইরানের অন্যতম বন্ধু রাশিয়া এখানে ইরানের মানে পাশে এসে দাঁড়ানো উচিত, এবং আরও অন্যান্য যে সমস্ত দেশ আছে সবাই মিলে। কারণ দেখেন, আমি এটা বলছি না যে সবাই দুই ভাগ হয়ে আবার একটা বিশ্বযুদ্ধ শুরু হোক। আমি বলছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবাই মিলে যদি আমরা না দাঁড়াই, কালকে কিন্তু আরেকজনের অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। ঠিক তেমনিভাবে ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তার জায়গায় যে অ্যাটাকটা করেছে, ইসরায়েলকে এই অধিকার কে দিল? আমি ইউরেনিয়াম সমৃদ্ধ করব, আমি কিসের জন্য করব, এটার জন্য জাতিসংঘ আছে, তারা দেখাশোনা করবে। ইসরায়েল এখানে মানে কে সে এটার ব্যাপারে ইয়ে করার? এটা তো সম্পূর্ণভাবে আন্তর্জাতিক বিধান, আইন সব কিছুই লঙ্ঘন করেছে সে। সুতরাং এই জায়গায় আমি শুধু বলবো না যে আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে, তা না। আমি বলবো পুরো দুনিয়ার সন্ত্রাস বিরোধী, মানবতার পক্ষে যারা আছে সবাইকে এর জন্য সোচ্চার হতে হবে, সবাইকে দাঁড়াতে হবে। এবং ইরানের প্রতিও আমাদেরকে মনে রাখতে হবে যে যুদ্ধ কিন্তু সমাধান না। আমাদেরকে মনে রাখতে হবে বিশ্ব শান্তির জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, এবং আমরা যত শান্তিতে থাকবো তত বেশি আমাদের মানে সৌকর্য, শক্তি, অর্থনীতি আমাদের সমৃদ্ধ হবে। কারণ দেখেন, দুটো দেশেরই কিন্তু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের মধ্যে দিয়ে, শুধু দুটো দেশ না। কারণ ইরানের তেলের উপরে যে সমস্ত দেশ নির্ভরশীল, আমরাও কিন্তু ইনডিরেক্টলি নির্ভরশীল। তাহলে তো আমাদের জ্বালানি তেলের সংকট হবে, গ্যাসের সংকট হবে, এর মধ্যে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। তো এই সমস্ত কারণেই আমি যেটা মনে করি, আবারও আপনার কথার সাথে আমি একমত। আমি শুধু এতটুকু যোগ করব যে শুধু মুসলিম বিশ্ব না, সমগ্র সন্ত্রাস বিরোধী বিশ্বকে এক কাতারে আসতে হবে, এবং যুদ্ধ পৃথিবী থেকে চিরতরে যুদ্ধের দামামা বন্ধ করে দিতে হবে। যারা যুদ্ধের অস্ত্র বিক্রি করার জন্য এই সমস্ত যুদ্ধ লাগায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আমরা আবারও আমাদের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে ইরান রেডিওর দর্শকদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের আয়োজন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আরও একজন অতিথিকে নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ সুস্থ থাকুন।